আমেরিকার কথা আমেরিকায়, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট শেপে আসা, আমার তো আর জিম ফোবিক হওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট শেপে আসা। আমি কি এখনো খুব স্লিম, এখনো খুব স্লিম না, আমাকে এখন অনেকে বলে যে ভাই আর প্লিজ ই কমায়েন না, আপনাকে আসলে তখন এই যে মেন্টর মেন্টর একটা লাগবে না, তখন আর ওই ভাইবটা লাগবে না, ঠিক আছে, আপনি আর কমায়েন না। আমাদের তো আর জিম বডি দরকার নেই, আমাদের দরকার হলো একটা শেপ, অ্যাটলিস্ট একটা শেপ, ঠিক আছে, সেই হ্যাঁ, শেপ হলেই হবে। অবশ্য ভাই ওই যে ঠিকই বলছে যে মানে বড় স্যার ভাবের জন্য একটা শরীর লাগে আর কি। বাট এটাই সত্যি কথা বলতে, এটা আপনার এই যে আমি ওয়েট লস করলে এন্টি এজিং একটা ব্যাপারও কাজ করে, মানে 7 বছর, মানে যেরকম দেখা যেত তার থেকে 7 বছর হুম। অ্যাটলিস্ট বয়স কমছে দেখে মনে হয়, ইন্টারনাল যাই হোক। হুম। সো ইট হ্যাপেন্স। ঠিক আছে, আমরা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আপনারা ইতে আসেন, যারা আসছে আসতে। বাইরের দেশে একটা আছে জানেন, আপনার বাইরের দেশে যে ডাক্তাররা আছে ওরা ম্যান্ডেটরি জিম করে, ম্যান্ডেটরি জিম করে। আর আমাদের দেশের ডক্টররা, মানে ওরা এটা মনে করে যে আম, এবং ওরা আসলে স্মোক টোকও করে না সত্যি কথা বলতে, যেমন আমাদের যে বদ অভ্যাসগুলো আছে ওরা কখনো করে না। ওরা এটাকে আইডিওলজি হিসেবে নেয়, যে আমি যদি নিজে এটা মেনটেন করতে না পারি আমার পেশেন্ট কি শিখবে, ঠিক আছে। কিন্তু ওরা আসলে স্মোকও করে না, মদ টদ খায় মডারেশনে। রিমাটয়েড ডিজিজ ভাই দেখেন, হাউস এমডির মধ্যে সবাই যে চিকন, সবাই তো চিকন একদম। শুধু হাউস এমডি না, আপনি যে কোনো ইতে দেখবেন, আপনার হাউস এমডি দেখতে হবে না, আপনি এমনি ইউকের ডাক্তার, তারপর ইউএস এর ডাক্তার, এগুলো কিছুই ভিডিও টিডিও দেখলেই বুঝতে পারবেন হাউ দে হুম। ইউজ টু মেনটেন দিস। বেশি না, আপনি ইন্ডিয়াতে দেখলেও বুঝবেন, শুধু কলকাতা বাদে, কলকাতাটা বাদে, হ্যাঁ, কলকাতার আমাদের মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নাই, ঠিক আছে। কলকাতা আমরা হলো জাত ভাই, ওখানেও সেম দেখবেন যে এই একই স্ট্রাকচারের একই জিনিস, ঠিক আছে। কিন্তু আপনি যদি সাউথ ইন্ডিয়ার দিকে যান তাহলে দেখতে পারবেন দে আর সো মাচ হ্যান্ডসাম এন্ড দে ইউজ টু সো মাচ মেনটেন দেয়ার ফিজিক্স। কলকাতা আর হুম। বাংলাদেশ, এই দুইটা জিনিসই ধরেন বাঙালি খানা একটা ব্যাপার আছে না। ওইটাই। সো রিমাটয়েড ডিজিজ, এখানে দেখেন পালমোনারি ফাইব্রোসিস ইজ মোস্ট কমন পালমোনারি ম্যানিফেস্টেশন অফ রিমাটয়েড ডিজিজ, এটা একটু মাথায় রাখেন। প্লুরাল ইফিউশন ইজ কমন স্পেশালি ইন ম্যান উইথ সেরোপজিটিভ ডিজিজ। সেরোপজিটিভ ডিজিজ, সেরোপজিটিভ ডিজিজ বলতে যে ডিজিজ গুলোতে মার্কার গুলো পজিটিভ আসে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে এনটিসিসিপি পজিটিভ আসে, এসএলই তে এনা পজিটিভ আসে, তো এইগুলো সেরো পজিটিভ ডিজিজ। তো প্লুরাল ইফিউশন ইজ কমন স্পেশালি ইন সেরো পজিটিভ ডিজিজ। যদি বলি প্লুরাল ইফিউশন আমরা পাই রিউমাটয়েড আর্থ্রাইটিসে এসএলই তে, এই দুটোতে আমরা প্লুরাল ইফিউশন পেয়ে থাকি। তো এই ইফিউশন গুলোর ক্ষেত্রে রিউমাটয়েড ডিজিজের যদি কোনো পেশেন্ট ইফিউশন নিয়ে আসে, আমাদের ট্রিটমেন্ট অপশন হলো প্রেডনিসোলন বা স্টেরয়েড। এই যে এখানে এই চিত্রটা দেখেন, রেসপিরেটরি কমপ্লিকেশন অফ কানেকটিভ টিস্যু ডিজিজ, 3টা স্টার, আমি খুব তাড়াতাড়ি আগাবো। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি কি ফিচার পাওয়া যাবে দেখেন, এখানে ওরা লাংয়ের ম্যানিফেস্টেশন গুলোকে ভাগ করছে এয়ারওয়ে, প্যারেনকাইমা, প্লুরা, ডায়াফ্রাম, চেস্ট ওয়াল, এভাবে দিয়ে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের এয়ারওয়ে ফাইন্ডিং হলো ব্রঙ্কাইটিস, অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়েক্টেসিস। এগুলো একটু মনে রাখতে হবে। হট আর দ্য এয়ারওয়ে ফাইন্ডিং অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস এভাবে দিতে পারে, বা হট আর দ্য রেসপিরেটরি ফাইন্ডিং অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্রঙ্কাইটিস অবলিটারেটিভ ব্রঙ্কিওলাইটিস, বা ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, এভাবে বলা যায়। পালমোনারি ফাইব্রোসিস করে, বিশেষ করে আপার লোব ফাইব্রোসিস করে এরা, প্লুরাল ইফিউশন করতে পারে, প্লুরাতে নিউমোথোরাক্স করতে পারে। এসএলই, এসএলই মেইনলি প্লুরাকে অ্যাফেক্ট করে, সো প্লুরাল ইফিউশন বেশিরভাগ দেখতে পারবেন। এবং ভাস্কুলার, ওরা এসএলই ইজ এ ডিজিজ অফ হাইপার কোয়াগেবিলিটি, বিশেষ করে যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি তৈরি হয়। সো ইন দ্যাট কেস পালমোনারি ইনফ্রাকশন ডেভেলপ করতে পারে। সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস আপনার লাং প্যারেনকাইমার ফাইব্রোসিস করে, পালমোনারি ফাইব্রোসিস করতে পারে, ব্রঙ্কিয়াল ট্র্যাক্টের ইনফ্লামেটরি ড্যামেজ করতে পারে, ব্রঙ্কিয়াক্টিসিস করতে পারে। আর এদিকে ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এই যে কানেকটিভ টিস্যু ডিজিজ, এটা মেইনলি আমরা পাই লাং কার্সিনোমার
ম্যানিফেস্টেশন হিসেবে, প্যারামিন ম্যানিফেস্টেশন হিসেবে, প্যারানিউমেটিক ম্যানিফেস্টেশন হিসেবে। আর গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস, যেটাকে আমরা বলি জিপিএ বা ওয়েজনার গ্রানুলোম্যাটোসিস বলতাম, এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এপিস্ট্যাক্সিস করে, ন্যাজাল ক্রাস্টিং করে, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে পালমোনারি নোডিউল নিয়ে আসতে পারে, ফাইব্রোসিস নিয়ে আসতে পারে। এখান থেকে আর কিছু দরকার নাই। আরেকটা জিনিস মনে রাখেন যে অল কানেকটিভ টিস্যু ডিজিজ কজেস লোয়ার লোব ফাইব্রোসিস এক্সেপ্ট অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস। এটা আবার এমআরসিপির বইগুলোর কথা। অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিসে অ্যাপিক্যাল ফাইব্রোসিস হয়, যদিও এখানে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসে আপার লোব ফাইব্রোসিসের কথা বলা হচ্ছে। কিন্তু যাই হোক, মনে রাখবেন অল কানেকটিভ টিস্যু ডিজিজ কজেস লোয়ার লোব ফাইব্রোসিস এক্সেপ্ট অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, যেটা আপার লোব ফাইব্রোসিস করে। সিস্টেম এসএলই তে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি থাকলে হাইপার কোয়াবিলিটি থাকে, সেখান থেকে পালমোনারি থ্রম্বোএমবোলিজম হতে পারে। তারপরে এসএলইর একটা ম্যানিফেস্টেশন হলো অ্যালভিওলার হেমোরেজ, এটা মাথায় রাখবেন। সিস্টেমিক স্ক্লেরোসিসের ম্যানিফেস্টেশন হলো দুই ধরনের আছে, আমরা রিমাটোলজিতে পড়বো। ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, এখানে লান ফাইব্রোসিস ডেভেলপ করে। আর লিমিটেড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস যেটা আছে, এখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। আপাতত এইটা মনে রাখেন, আমরা পরে এটা সম্পর্কে আরো ডিটেলস জানবো রিমাটোলজিতে। ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস লাং ফাইব্রোসিস, লিমিটেড কিউটেনিয়াসে পালমোনারি হাইপারটেনশন। অ্যাকিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া, দুইটা স্টার। অ্যাকিউট ইওসিনোফিলিক নিউমোনিয়া ইজ অ্যাকিউট ফিব্রাইল ইলনেস অফ less than 5 days, characterized by diffuse pulmonary infiltrates, filtrates, and hypoxic respiratory failure. The pathology is usually that of diffuse alveolar damage. অর্থাৎ আপনার রেসপিরেটরি ট্র্যাক্টটা ইওসিনোফিল দিয়ে ইনফিল্ট্রেটেড হবে, এবং ইওসিনোফিল যে সাইটোকাইন গুলো রিলিজ করবে সেখান থেকে ড্যামেজ এবং অ্যালার্জিক ম্যানিফেস্টেশন ডেভেলপ করবে। ডায়াগনোসিস আমরা কিভাবে করি? ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভেজ, সেখানে আমরা 25% উপরে ইসিনোফিল পাবো। ট্রিটমেন্ট কি ভাই? অ্যালার্জির ট্রিটমেন্ট হলো স্টেরয়েড, এখান থেকে আর কিছু লাগবে না। ট্রপিক্যাল পালমোনারি ইসিনোফিলিয়া 3টা স্টার। ট্রপিক্যাল পালমোনারি ইসিনোফিলিয়া বলতে, আজকে একটু নেট ঝামেলা করতেছে। জি ভাই, কথা মাঝে মধ্যে একটু আটকা আটকা আসতেছে। আহ দাঁড়ান। ট্রপিক্যাল পালমোনারি ইসিনোফিলিয়া অকার্স। ট্রপিক্যাল পালমোনারি ইসিনোফিলিয়া বলতে কি বোঝায়? ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া বলতে বোঝাচ্ছে আমাদের যে ট্রপিক আছে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এন্ড ট্রপিক অফ ক্যান্সার, বিশেষ করে ট্রপিক অফ ক্যান্সার এই বেল্টে যারা আছে, তাদের যেসব কারণে পালমোনারি প্যারেনকাইমা ইওসিনোফিল দিয়ে ইনফিলট্রেটেড হয়। সো ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হলো ইউসেরেরিয়া ব্যাংক্রপ্টি বা ফাইলেরিয়াসিস, বা ওইদিকে মালয়েশিয়ার দিকে হয় ব্রুগেরিয়া মালাই। সেই পেশেন্ট গুলো ওয়েট লস নিয়ে আসে, নিয়ে আসে। ইওসিনোফিলিয়া হলো সেল অফ অ্যালার্জি, সো পেশেন্ট লাঙে অ্যাজমা লাইক ম্যানিফেস্টেশন নিয়ে আসবে, ইমিউনোগ্লোবিন বেশি থাকবে। এখানে ট্রিটমেন্ট হলো, যদি ফাইলেরিয়াসিস হয় ট্রিটমেন্ট হলো ডাইইথাইল কার্বামাজিপাইন। এছাড়া আরো কিছু কারণে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া হতে পারে, অর্থাৎ যে ওয়ার্ম গুলো বা প্যারাসাইট গুলো লাং দিয়ে মাইগ্রেশন করেন, যেমন স্ট্রাঙ্গাইলয়েডিস প্রারকোরালিস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, ঠিক আছে, এরা যখনই লাং দিয়ে আপনার ক্রস করে, তখনই লাং টিস্যুতে ইওসিনোফিল গুলো এসে ইনফিলট্রেট করে, কারণ প্যারাসাইটের এগেনস্টে আমাদের ডাব্লিউবিসির যে কম্পোনেন্টটা অ্যাক্টিভ রোল প্লে করে সেটা হলো ইওসিনোফিল। তো এখানে দেখেন, আমাদের এটা মাথায় রাখতে হবে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়ার কারণগুলো কি কি। সো এটা একটু আমরা মাথায় রাখবো। ইউসেরেরিয়া ব্যাংক্রপ্টি, ব্রুগেয়া মালয়, তারপরে যে প্যারাসাইট গুলো লাং ক্রস করে, যেমন
এখানে স্ট্রঙ্গালয়েড স্টারকোরালিস আছে, অ্যাসকেরাসিস আছে, এগুলোর কথা একটু মাথায় রাখবো। এবার আসেন গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস নিয়ে কথা বলবো। গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস এটা লাংকে অ্যাফেক্ট করতে পারে, রেনাল সিস্টেমকে অ্যাফেক্ট করতে পারে। লাং এর কথা বলি, যদি বলি আপার রেসপিরেটরি লাং এর কথা যদি বলি তাহলে বলতে হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে নোজ অ্যান্ড সাইনাস। নোজে কি হতে পারে? নোজে কাস্টিং করতে পারে, কাস্ট গুলো সরে গেলে ব্লিডিং হতে পারে গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের কারণে। কাস্ট সরে গেলে ব্লিডিং হতে পারে গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের কারণে। বোনস ডিস্ট্রাকশন হতে পারে, কার্টিলেজ ডিস্ট্রাকশন হতে পারে। সো দে উইল বি প্রেজেন্টেড উইথ স্যাডেল নোজ, দে উইল বি প্রেজেন্টেড উইথ স্যাডেল নোজ। তারপরে সাইনোসাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আসেন। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গ্র্যানুলোমা, যে কোনো গ্র্যানুলোমা আপনার কাছে আসে হলে ক্যাভিটি লেশন নিয়ে। ক্যাভিটি লেশন লেশন পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ ক্যাভিটি লেশন। তো ক্যাভিটি লেশনের ডিফারেন্সিয়াল কি কি আছে? টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি, পালমোনারি অ্যাবসেস, এগুলি আমরা এখানে পাবো। ওই যে বলছে স্যাডেল নোড ডিফর্মিটি, দেখেন এখানে তাই লেখা আছে। সো এটা একটু আমরা মানে মাথায় রাখবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি? আহ, যারা এই নোজ ইনভলভমেন্ট করে, এপিস্ট্যাক্সিস করে, আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গ্রানুলোম্যাটাস ইনফ্লামেশন করে, এর মধ্যে আছে হলো ইসনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস, যেটার আগের নাম ছিল চাস্টস সিনড্রোম। সেটার কথা মাথায় রাখতে পারি। এখান থেকে আর কিছু লাগবে না। পালমোনারি ইসনোফিলিয়ার কজ, এক্সট্রিনসিক কজ, হেলমেন্টস। হেলমেন্টস এগুলো মনে রাখতে হবে, দুটো স্টার, অ্যাসকারাসিস, টক্সোকারা, ফ্যালেরিয়াসিস। এরা করতে পারে পালমোনারি ইসনোফিলিয়া। কিছু ড্রাগ আছে যেমন নাইট্রোফিরেন্টোইন। তারপরে এদিকে ফাঙ্গার মধ্যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। হেলমিন্টস, হেলমিন্টস এর মধ্যে অ্যাসকারিস, টক্সোকারা, ফাইলেরিয়া। এদের কথা মনে রাখবো। ড্রাগের মধ্যে মনে রাখবো, ড্রাগের মধ্যে মনে রাখবো নাইট্রোফিউরেন্ট্রিন, আমরা যেটা ইউটিআই তে দেই। ফাঙ্গাইয়ের মধ্যে মনে রাখবো অ্যাসপারজিলাসের কথা। ইন্ট্রিনসিক যে ডিজিজ পালমোনারি ইওসিনোফিলিয়া করতে পারে, এর মধ্যে এক নম্বর যার কথা মনে রাখতে হবে ইওসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস, যার নাম হলো আগে ছিল চাস্টস সিনড্রোম। ইওসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস হলো এটা আননোন কজে দেখা যায়। এটা লাঙে এবং অন্য অর্গানগুলোতে ইউসিনোফিল দিয়ে গ্রানুলোমা তৈরি করে, অর্থাৎ বিভিন্ন ফোকাইতে ইউসিনোফিল একসাথে অ্যাকুমুলেট হয়ে গ্রানুলোম্যাটাস ইনফ্লামেশন করে। তো আপনার খেয়াল করেন এক্ষেত্রে লাঙে যদি ইনভলভমেন্ট করে, লাঙে ইউসিনোফিল যেহেতু অ্যালার্জিক কোষ, লাঙে ইনভলভমেন্ট হলে অ্যাজমা লাইক ফিচার পাওয়া যাবে। তারপরে আপনার কি হবে? পেরিফেরাল ব্লাডে ইউসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। তারপরে এর সাথে একটা জিনিস মনে রাখবেন, ইউসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস এর সাথে আমরা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন পাই, বিশেষ করে ফোকাল নিউরোলজিক্যাল লেশন লাইক মোনোনিউরোপ্যাথি। যেমন পেশেন্ট ফুড ড্রপ নিয়ে আসতে পারে। এটা কেন হচ্ছে? আমাদের যে ধরেন কমন পেরিনাল নার্ভ আছে কিংবা রেডিয়াল নার্ভ আছে, এগুলোর আবার ভাস্কুলার সাপ্লাই লাগে। ভাস্কুলার সাপ্লাই গুলা কি? ভাসা নার্ভোরাম। এই ভাসা নার্ভোরাম যদি ভাস্কুলাইটিসের কারণে অক্লুশন হয়, ইন দ্যাট কেস পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ ফুড ড্রপ, রিস্ট ড্রপ, এক্সেট্রা। সো মনে রাখবেন যে একটা পেশেন্টের অ্যাজমা লাইক ম্যানিফেস্টেশন সাথে ফোকাল নিউরোলজিক্যাল ডিফেক্ট লাইক ফুড ড্রপ, রিস্ট ড্রপ, এরকম নিয়ে যদি প্রেজেন্ট করে, মোস্ট প্রবাবলি দিস ইজ এ কেস অফ ইওসিনোফিলিক গ্রানুলোম্যাটোসিস উইথ পলিয়ানজাইটিস, যেটার আর নাম হলো চাস্টস সিনড্রোম। এছাড়া ইন্ট্রিনসিক কজগুলোর মধ্যে আরো একটা কজ আছে, পলিআর্টারাইটিস নোলোসা। এক্ষেত্রেও ইওসিনোফিলিয়া দেখা দেয়, পালমোনারি ইওসিনোফিলিয়া আমরা দেখতে পাই। সো আমরা এই দুটো ডিজিজের কথা মাথায় রাখলাম। এবার আসেন রেডিয়েশন নিউমোনাইটিস এর কথা মাথায় রাখেন। অ্যাকিউট রেডিয়েশন নিউমোনাইটিস ইজ টিপিক্যালি সিন ইন 6 to 12 উইকস আফটার প্রেজেন্টেশন অফ কফ অ্যান্ড ডিসনিয়া। এটা ট্রিটমেন্ট কি? স্টেরয়েড। অর্থাৎ একটা রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে ইসোফেজিয়াল কার্সিনোমার জন্য। এরপরে পেশেন্ট কাপ ডেভেলপ করছে, ডিসনিয়া ডেভেলপ করছে আফটার 1.5 মাস। তখন আমরা চিন্তা করবো দিস ইজ রেডিয়েশন নিউমোনাইটিস, এবং এটা ট্রিটমেন্ট কি? স্টেরয়েড। এর বাইরে এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। ড্রাগ ইনডিউসড রেসপিরেটরি ডিজিজ 3টা স্টার। কারা কারা এআরডিএস করতে পারে? হোয়াট ডু মিন বাই এআরডিএস অ্যাকচুয়ালি? এআরডিএস অর্থটা কি? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। বাট হোয়াট ডাজ ইট মিনস? আমরা জানি পালমোনারি ইডেমা। পালমোনারি ইডেমা কি কারণে হতে পারে? একটা হতে পারে
আহ হার্ট কজে, একটা হতে পারে হার্ট কজে, তাই না? হার্ট কজে হতে পারে, যেমন লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর। সো হার্ট কজে যে পালমোনারি, হার্ট কজে যে পালমোনারি ইডেমা হয় সেটাকে আমরা বলি কার্ডিওজেনিক পালমোনারি ইডেমা। তো এখন হার্ট কজ ছাড়া অন্য কোনো কারণে যদি পালমোনারি ইডেমা হয়, আবার বলি, হার্ট কজ ছাড়া অন্য কোনো নন কার্ডিওজেনিক কজে যদি পালমোনারি ইডেমা হয়, এটাকে আমরা বলি এআরডিএস। যেমন একটা সুন্দর উদাহরণ দিই, আপনি টক্সিক ইনহেলেশন করছেন কোন একটা, ধরেন স্মোক ইনহেলেশন করছেন, এক জায়গায় বার্ন হচ্ছে, আপনি ওই জায়গায় ছিলেন, আপনি টক্সিক গ্যাস ইনহেল করছেন, আপনার রেডিয়েশন, সরি, ওই ইনহেল গ্যাস যেখানে গেছে অ্যালভিওলাইতে, ওখানে ইনফ্লামেশন এবং ইডেমা শুরু হয়ে গেছে। দিস ইজ পালমোনারি ইডেমা। তারপর আপনি ধরেন অ্যাসপিরেশন করছেন, খাওয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেছে, সেখানে যে ইডেমা ডেভেলপ করবে, ইনফ্লামেটরি ইডেমা, এটাকে আমরা ইয়ারডিএস বলবো। ওকে, এটাকে আমরা এআরডিএস বলবো। ঠিক একইভাবে আরো কিছু কারণে হতে পারে, যেমন ড্রাউনিং, ড্রাউনিং এর ক্ষেত্রেও হতে পারে। সো নন কার্ডিওজেনিক পালমোনারি ইডেমার কজগুলো এগুলো এগুলো সাধারণত ড্রাগ ইনডিউস কিছু কারণে হতে পারে, যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড, স্ট্রেপ্টোকাইনেসের জন্য হতে পারে, অ্যাসপিরিন ওপিয়েটস এর জন্য হতে পারে, নন ইউসিনোফিলিক ভাস্কুলাইটিস, অ্যামিওডারন, ব্লেওমাইসিন, বুসালফানের জন্য হতে পারে, পালমোনারি ইউসিনোফিলিয়া, টেট্রাসাইক্লিন, ব্লেওমাইসিন, পেনিসিলিনের জন্য হতে পারে। মনে থাকবে না আমি জানি, বাট কিছু কিছু মনে রাখেন। যেমন এআরডিএস কাদের কাদের কারণে হয়, আহ নন ইসোফিলিক অ্যালভিওলাইটিস কাদের কাদের কারণে হয়, প্লুরাল ডিজিজ কাদের কারণে হয়, যেমন ব্রোমোক্রিপ্টিন, অ্যামিওডারন, মেথোট্রেক্সেট, আইসোনিয়াজিন। অ্যাজমা কাদের দিয়ে প্রিসিপিটেট হয়, বেটা ব্লকার, অ্যাসপিরিন, এনএসএআইডি। আপনাদের উচিত হবে এটা একবার ভালো মতো পড়া, 3টা স্টার দিয়ে। ওরে আল্লাহ, কি পরিমাণ আটকাচ্ছে! আজকে দেখে আসলে ভালো আটকাচ্ছে। এখন বন্ধও করতে পারতেছে না, ডিসকানেক্ট হয়ে যাবে। হুম। ওনার দিক থেকে। হুম। সো এখান থেকে যদি সময় পান ভাই পড়েন, আর কি বলবো, সময় যদি পান পড়েন, না হলে আসলে এটা মনে রাখা কতটা প্যাথেটিক আই নো। যদি সময় পান একটু দেখে যান, একবার রিডিং পড়ে যান যদি কপালে মেলে। এবার আসলে অকুপেশনাল অ্যাজমা, একটা জিনিস খেয়াল রাখবেন যে আহ, একটা চার্ট পড়তে অনেক সময় লাগবে, কিন্তু ওইখান থেকে কোনো প্রশ্ন আসবে কিনা উই আর নট শিওর। তো কোনো কোনো ক্ষেত্রে ওইটা দেখা যায়, ওই চার্টটা পড়তে আপনি যত সময় লাগাবেন, সে সময় আপনি আরো 7টা পৃষ্ঠা পড়ে ফেলতে পারবেন। বেটার ওই চার্টটা পরের জন্য রেখে দেওয়া, যদি অকথ্য ভাষার চার্ট হয়। আবার আসলে অকুপেশনাল অ্যাজমা নিয়ে কথা বলি, যেসব কথা বলবো এগুলোই আসবে। অকুপেশনাল অ্যাজমা হলো দ্যাট রেজাল্টস ফ্রম স্পেসিফিক ওয়ার্কপ্লেস sensitizer and not asthma exaggerated by occupational irritants. It is responsible for 10% of the adult asthma, should be considered in any individual of working age who develops new onset asthma, particularly in the individual report improvement in asthma symptoms during period away from the work, অর্থাৎ উইকেন্ড অ্যান্ড হলিডেজ। এক কথায় বলি, অকুপেশনাল অ্যাজমা হলো যে অ্যাজমাটা অকুপেশনের সাথে রিলেটেড, যেমন ওয়ার্কিং ডে গুলোতে পেশেন্টের অ্যাজমা সিমটমস গুলো খারাপ থাকবে, কিন্তু হলিডে বা উইকেন্ড যে দিন, সেদিন দেখা যাবে পেশেন্টের অ্যাজমা সিমটমস গুলা কন্ট্রোলে থাকবে। যেমন আমাদের দেশের পেশেন্ট দেখা যাবে শুক্রবার এবং শনিবারে হলিডে গুলোতে ভালো আছে, রেসপিরেটরি কোনো সিমটমস নাই, কিন্তু ওয়ার্কিং ডে গুলোতে দেখা যাবে যে তাদের রেসপিরেটরি সিমটমস, অ্যাজমার
রেসপিরেটরি সিমটমস গুলো আছে, যেমন কাশি, চেস্ট টাইটনেস, এগুলো আছে। যেমন বলতে পারি, যারা গার্মেন্টস এ কাজ করে ফেব্রিক্স নিয়ে, সবচেয়ে কমনলি যারা রং নিয়ে কাজ করে, বিশেষ করে ওই যে পেইন্ট করে না, ওই যে স্প্রে করে হুম। এভাবে হ্যাঁ, হ্যাঁ। আলমারি এইটা ওইটা স্প্রে করে, কিংবা এই যে উড টুড স্প্রে করে যারা, ওখানে ভার্নিশের কাজ আইসোসায়ানাইড করে। থাকে। এটা দিয়ে সবচেয়ে বেশি অ্যাজমা হয়। কনফার্মেশন অফ অকুপেশনাল অ্যাজমা শুড বি সর্ট ফ্রম লাং ফাংশন টেস্ট। আমরা এটা কনফার্ম করব লাং ফাংশন টেস্ট দিয়ে। ইউজুয়ালি ইনভলভ সিরিয়াল রেকর্ডিং অফ পিক ফ্লো অ্যাট ওয়ার্ক অ্যান্ড হোম অ্যাট লিস্ট 4 times পার ডে ফর মিনিমাম 3 উইকস। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়াইটলি ইম্পসিবল। এই জিনিস কেউ ফলো করবে আপনার মনে হয়? 4 টাইম পার ডে ফর মিনিমাম 3 উইকস, অর্থাৎ প্রতিদিন 4 বার করে পিকোমেট্রিতে ফ্লু দিবে, এটা রেকর্ড করবে, পুরা 3 উইকস এর রেকর্ডিং নিয়ে আসবে, হলিডে এবং ওয়ার্কিং ডে এর একটা চার্ট। এটা জীবনেও পারবে না। ঠিক আছে, কিন্তু আপনাকে তো জানতেই হবে। সো এটা কনফার্মেশন করি আমরা সিরিয়াল রেকর্ডিং অফ পিক ফ্লো মেট্রি দিয়ে, বিশেষ করে 4 টাইমস পার ডে ফর অ্যাট লিস্ট 3 উইকস, বোথ ইন হোম অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তো দিস ইজ নট অ্যাকচুয়ালি পসিবল। অকুপেশনাল অ্যাজমা কারণ কি কি? মোস্ট ফ্রিকুয়েন্টলি 4টা স্টার দেন। মোস্ট ফ্রিকুয়েন্টলি রিপোর্টেড কজেটিভ এজেন্ট আইসোসায়ানাইড কোথায় থাকে? রঙে। ঠিক আছে, so আপনার কাছে মেইনলি কে আসবে? পেইন্ট স্প্রেয়ার্স। দেখেন আমি একটা কথা বলি, আজকে মিডফোর্ডে একটা পেশেন্ট দেখছিলাম। তো পেশেন্টটা হলো সেন্সরি মোটর নিউরোপ্যাথি। হ্যাঁ, সেন্সরি মোটর নিউরোপ্যাথি। তো ওটাকে আমরা সিআইডিপি চিন্তা করতেছিলাম, আমি সিআইডিপি চিন্তা করতেছিলাম। তো সিআইডিপি নিয়ে মোটামুটি স্ট্রং একটা ডিফারেন্সিয়ালি চলে আসছিল, কিন্তু নার্ভ কন্ডাকশন স্টাডিতে ডিমাইলিনেটিং কোনো ফিচার নাই, আসলে একজনাল ফিচার। তো যে স্যার ছিলেন, স্যার অনেক ভালো, আহ, চন্দ্রশেখর বালা নাম। মানে এত কুল, কিছু মানুষের থেকে কুলনেস শিখতে হয়। মানে হি ইজ সো মাচ কুল। মানে আমার কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে। উনি হলো অ্যাপ্রিসিয়েট করার মতো একটা মানুষ। মানে ওনাকে দেখলে আপনার মধ্যে একটা শান্তি কাজ করবে। তারপরে ওনার এখনো যে জানার ইচ্ছা, ওনার নিজে হাত দিয়ে পরীক্ষা করার যে টেন্ডেন্সি, দিস ইজ জাস্ট অসাম। এবং এই যে আপনি একটা কথা বললেন, সেখান থেকে রিসিভ করা, সেটা অনেকের ইগো কাজ করে, ওনার মধ্যে এগুলো নাই। তো সিআইডিপি, উনি বললেন যে সিআইডিপির দিকে তো পুরাপুরি ফিচারের জন্য যাচ্ছে না, নার্ভ কন্ডাকশন টেস্টের জন্য যাচ্ছে না। তো আর কি হইতে পারে? আমি বললাম স্যার লেড পয়জনিং থেকে হতে পারে, লেড পয়জনিং এও সেন্সরি মোটর নিউরোপ্যাথি পাওয়া যায়। বলে ইয়েস, দ্যাট ক্যান বি এ গুড ডিফারেন্সিয়াল। পরে মানে যে জিনিসটা আমি বলতেছি, আচ্ছা লেড নিয়ে কাজ করে বাংলাদেশের কারা বলেন তো? এটা কিন্তু আমি জানতাম। হুম। প্লাম্বিং এর সাথে জড়িত যারা তারা। প্লাম্বিং? এখন কি প্লাম্বিং এ লেডের কাজ আছে? না, তা অবশ্য নাই, আগে ছিল। লেড নিয়ে কারা কাজ করে? স্যারের হিস্ট্রি না দেখে আমি বুঝলাম যে দ্যাট ওয়াজ এ গ্রেট পার্ট অফ টিচিং। উনি বলেন এই আপনি ব্যাটারি কারখানায় টারখানায় কাজ করেন কিনা। ঠিক আছে, আমি তো তখন কি হলাম যে আচ্ছা আমি এই যে লেড পয়জনিং পড়ছি, কিন্তু আসলে কারা এটা দিয়ে এক্সপোজড হয় এটা তো জানি না। তারপরে যখন এই ব্যাটারি কারখানায় কাজ করে কিনা এটা যখন জিজ্ঞেস করলো, তখন বুঝলাম যে লেড ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ ব্যাটারি ফ্যাক্টরি আর ব্যাটারি যে কারখানাগুলো আছে সেগুলো। ওনার লেড পয়জনিং ছিল না, উনি ব্যাটারি ফ্যাক্টরিতেও কাজ করে না, বাট আমি এখান থেকে নতুন একটা কিছু শিখলাম। হুম। ঠিক আছে, সো আইসোসায়ানাইট আপনি মুখস্থ করলেন, একদম ঠাড়া মুখস্থ, কিন্তু বুঝলেন না যে এই জিনিসটা নিয়ে কে ডিল করে। তাহলে আপনার এই পড়া পড়ে কোনো লাভ নাই। আইসোসায়ানাইটস এটা হলো সবচেয়ে ফ্রিকোয়েন্ট কজেটিভ এজেন্ট এবং সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় পেইন্ট স্প্রেয়ার। এরপরে হলো ফ্লোর অ্যান্ড গ্রেইন ডাস্ট। কারা আসবে? চাল কর্মের, চাল কলে যারা কাজ করে, মশলার কলে যারা কাজ করে,
চাল ভাঙায় যে, মশলা ভাঙায় যে, বুঝতে পারছেন কারা? এরা আসবে। আটা ভাঙায় যারা, এরা আসবে। ল্যাটেক্স, ল্যাটেক্স নিয়ে কারা কাজ করে? কে আসবে আপনার কাছে? যে গ্লাভস টাভস আর আবারের কাজ টাজ যারা করে এসবই তো আর কি। হুম হুম। যে সার্জিক্যাল গ্লাভস যারা তৈরি করে, মানে রাবারের জাতীয় জিনিসপত্রের সংস্পর্শে যারা থাকে। এটা বলতে পারলেন না? ল্যাটেক্স নিয়ে সবচেয়ে বেশি কাজ করে কারা? সার্জন এবং নার্সরা, তাই না? ল্যাটেক্সের গ্লাভস। বললাম। তার মানে যে নার্স, ওটি নার্স যে আছেন, যে সার্জন আছেন, উনি কিন্তু এফেক্টেড হতে পারেন। এনিম্যাল নিয়ে যারা কাজ করে, এনিম্যাল হাজবেন্ডারি নিয়ে যারা কাজ করে, উড ডাস্ট নিয়ে, কল মানে আহ, কাঠের মিলে, স মিলে যারা কাজ করে। সো এখানে কারা কারা কাজ করতেছে? পেইন্ট স্প্রেয়ার, বেকার, পেস্ট্রি মেকার, ওই যে যারা বেকারিতে কাজ করে, আটা, নার্সেস, কেমিক্যাল ওয়ার্কার্স। দেখেন, আমার বলার উদ্দেশ্য আপনারা কিছু মনে করেন না, হইলে ডাক্তারের মতো ডাক্তার হন। আমি ডাক্তারের মতো ডাক্তার হতে পারি না, কিন্তু আপনারা ডাক্তারের মতো ডাক্তার হন, অ্যাটলিস্ট বুঝে পড়েন। আপনি অকুপেশনাল অ্যাজমা একটা ডিল করতে চাচ্ছেন, আপনি জানেন না কাদের ধরতে হবে, আপনি জানেন না যে এই উপাদানগুলো কারা নিয়ে কারা ডিল করে। এখানে নার্সেস এর কথা লেখা আছে, কিন্তু এখানে সার্জন হইতে পারে না? হইতে পারে। একজন সার্জন আপনার কাছে ইনট্রাক্টেবল কাপ নিয়ে আসতে পারে না? পারে। পারে। সো ভেতর থেকে জিনিসগুলো আনতে হবে। আমার কাজ শুধু আপনাদের এফসিপিএস পার্ট ওয়ানে পাশ করানো না। এফসিপিএস পার্ট ওয়ানে পাশ করানো হলে এই 3 স্টার দিয়ে সামনের দিকে আগায় যেতে পারতাম, কিন্তু ভেতর থেকে নিয়ে আসেন কিছু। আচ্ছা, যাই হোক, এগুলো লাগবে না, এগুলো পুরো মনেও থাকবে না। আহ এবার আসেন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হ্যাঁ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ কি কি এজেন্ট দেওয়া হয়? সি ফর কোল, সি ফর সিলিকা মনে রাখবেন, সি ফর ক্যাডমিয়াম। এই 3টা জিনিস মনে রাখবেন যে সিওপিডি কি কি দিয়ে হচ্ছে, স্মোকিং ছাড়াও। ক্যাডমিয়াম, কোল, সিলিকা। বিজিনোসিস, বিজিনোসিস কি দিয়ে হয়? বিজিনোসিস এর পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসবে? বিজিনোসিস হলো আহ কটন এবং ফ্যাক্স মিল নিয়ে যারা কাজ করে, অর্থাৎ আমাদের দেশে যারা গার্মেন্টস ওয়ার্কার আছে, তারা এটা নিয়ে কাজ করে। সেই পেশেন্ট গুলো আপনার কাছে কিভাবে আসবে? বিশেষ করে যারা ওল্ড গার্মেন্ট ওয়ার্কার, মানে 20 বছর ধরে গার্মেন্টসে কাজ করতেছে, একদম গার্মেন্ট ওয়ার্কার থেকে প্রমোশন পেতে পেতে সুপারভাইজার টাইজার হয়েছে, এই পেশেন্টরা আপনার কাছে চেস্ট টাইটনেস, ব্রেথলেসনেস, অর্থাৎ অ্যাজমার ফিচার নিয়ে আসবে। লাং ফাংশন ডেটোরিয়েট করছে, এবং দেখা যাবে প্রথম দিন ওয়ার্কিং, ধরেন হলিডের পরে যে প্রথম দিন থাকে, ওই দিনে দেখা যাবে যে গায়ে একটু জ্বর জ্বর ভাব, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো বেশি ফিল হবে। এবং পেশেন্ট আলটিমেটলি সিওপিডির মতো ফিচার নিয়ে আমাদের কাছে পেশেন্ট করবে, অর্থাৎ অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে। এরা কারা? বিজিনোসিস নিয়ে কারা আসবে? গার্মেন্টস ওয়ার্কাররা। নিউমোকোনিওসিস, 3টা স্টার। হোয়াট ডু ইউ মিন বাই নিউমোকোনিওসিস অ্যাকচুয়ালি? নিউমোকোনিওসিস মে বি ডিফাইন্ড, বাতাসের মধ্যে ছোট ছোট। বলি, ডাস্ট আছে 2 রকমের। এই যে বাতাসে যে ছোট ছোট পার্টিকেল গুলো উড়ে বেড়াচ্ছে, এগুলোকে আমরা ডাস্ট বলি। ডাস্ট আছে 2 রকমের, একটা হলো অর্গানিক ডাস্ট, আর একটা হলো ইনঅর্গানিক ডাস্ট। অর্গানিক ডাস্ট বলতে যেটা লিভিং বডি থেকে, লিভিং কোনো একটা পার্টিকেল যেটা আমরা ইনহেল করতেছি, সেটা হলো অর্গানিক ডাস্ট। যেমন
অ্যাসপারজিলার স্পোর, এটা অর্গানিক না ইনঅর্গানিক? অর্গানিক। অর্গানিক। তারপরে হে, একটা হের টুকরা, হে ফিবার যেটাকে বলা হয়, অর্থাৎ আমরা ওই যে হে মোল্ড, এগুলো যে, অর্থাৎ যে খড় নেড়ে দেই, হুম হুম। ভেজা খড়, ওখানে যে মোল্ড থাকে, অর্থাৎ ফাঙ্গাল স্পোর মোল্ড, এগুলো যে উড়ে এসে আমাদের নাকের দিয়ে আমাদের লাঙে গিয়ে প্রবেশ করে, এগুলো কি? অর্গানিক ডাস্ট। অর্গানিক। এখন ইনঅর্গানিক ডাস্ট, যদি ইনঅর্গানিক ডাস্ট বলতে আয়রন, সিলিকা, ক্যাডমিয়াম, এই যে দিজ আর দ্য ইনঅর্গানিক ডাস্ট। এই ইনঅর্গানিক ডাস্ট ইনহ্যালেশনের কারণে লাঙে যে পার্মানেন্ট একটা অল্টারনেশন হয়ে যায়, লাং প্যারেনকাইমার যে পার্মানেন্ট একটা অল্টারনেশন হয়ে যায় লাং স্ট্রাকচারে, এটাকে বলা হচ্ছে নিউমোকোনিয়াসিস। আমার কথা কি বোঝা গেছে? আপনি এই যে ইনঅর্গানিক ডাস্ট, বিশেষ করে জি। আয়রন, টিন, সিলিকা, এই যে এগুলো, কোলও আসলে এর মধ্যে কোল, এই যে ইনঅর্গানিক ডাস্ট গুলো ইনহ্যালেশনের কারণে আপনার লাঙে যে পার্মানেন্ট একটা স্ট্রাকচারাল অল্টারনেশন হচ্ছে, দিস ইজ কল্ড নিউমোকোনিয়াসিস। ঠিক আছে? সো এখানে এই যে লাং স্ট্রাকচার অল্টারনেশন ডিউ টু ইনহেলেশন অফ দ্য মিনারেল ডাস্ট অর ইনঅর্গানিক ডাস্ট লিখে রাখেন। নট অল ডাস্ট আর প্যাথোজেনিক, সব ডাস্ট প্যাথোজেনিক না। যেমন সিলিকা কিন্তু হাইলি ফাইব্রোজেনিক এজেন্ট, আয়রন, টিন, বেরিয়াম এগুলো অলমোস্ট ইনার্ট, বাট বেরিলিয়াম কজেস অ্যান ইন্টারস্টিশিয়াল গ্রানুলোমাটাস লেশন লাইক সার্কয়েডোসিস। অর্থাৎ বেরিলিয়াম কি করে? ইন্টারস্টিশিয়াল গ্রানুলোমা ফর্ম করে লাইক সার্কয়েডোসিস। সো সার্কয়েডোসিস এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো বেরিলিওসিস। মোস্ট ইম্পর্টেন্ট নিউমোকোনিয়াসিস যেগুলো নিয়ে আমরা ডিল করি সেটা হলো কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিস, সিলিকোসিস আর অ্যাসবেস্টোসিস। কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিস, এখানে কি কি হচ্ছে জাস্ট এটা মনে রাখেন। প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস হতে পারে, এক্স রে অ্যাপিয়ারেন্স, লাং ক্যান্সার, টিবি, গ্রানুলোমাটোসিস, পলিঅ্যাঞ্জাইটিস এগুলো নিয়ে আসতে পারে। এগুলো লাগবে না আপনাদের। ক্যাপলান সিনড্রোমটা মনে রাখেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে ফাইব্রোটিক নোডিউল যদি পাওয়া যায় লাঙে, এটাকে ক্যাপলান সিনড্রোম বলা হয়। ক্যাপলান সিনড্রোম কি? রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে লাঙে যদি রাউন্ডেড কোনো নোডিউল পাওয়া যায়, ক্যাপলান সিনড্রোম বলা হয়। আর এখানে মনে রাখবেন কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিসে কি কি পাওয়া যায়? সিওপিডি, প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস, এই তো সিওপিডি এবং পালমোনারি ফাইব্রোসিসের মতো ফিচার গুলোই বেশি পাওয়া যায়। অর্থাৎ ফাইব্রোসিসও হতে পারে এখানে, সিওপিডির মতো ফিচারও পেতে পারে। এক্স রে ফাইন্ডিং, এক্স রে ডিফারেন্সিয়াল কি কি? এক্স রে ডিফারেন্সিয়াল হলো লাং ক্যান্সার, টিবি অ্যান্ড জিপিএ, এই তিনটা। এক্স রে ফাইন্ডিং এর মধ্যে লাং ক্যান্সার, টিবি এবং জিপিএ, এই তিনটা একটু মাথায় রাখবেন। এবার আসেন সিলিকোসিস। সিলিকা হলো ইনহ্যালেশন অফ, মানে সিলিকোসিস রেজাল্টস ফ্রম ইনহ্যালেশন অফ ক্রিস্টালাইন সিলিকা ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ কোয়ার্টাস। অর্থাৎ সিলিকোসিস কি কারণে হতে পারে? ক্রিস্টালাইন যে সিলিকা আছে ইন ফর্ম অফ কোয়ার্টাস বাই ওয়ার্কার কাটিং, গ্রিন্ডিং অ্যান্ড পলিশিং স্টোন, অর্থাৎ যারা পলিশিং স্টোন, কাটিং স্টোনের সাথে সম্পৃক্ত, সেখানে যে সিলিকা থাকে, পাথরের টুকরা সিলিকা, সেটা ইনহ্যালেশনের কারণে সিলিকোসিস হয়।
আচ্ছা, আমাদের দেশে সিলিকোসিস নিয়ে কারা আসে বলেন তো একটু। এই যে জহুরিরা, হুম। জহুরিরা ওই যে গয়নাগাটির সাথে যারা জড়িত এরা নাকি, দেখেন, গ্লাস মেকার, তারপর ওয়াচ মেকার যারা আছে আপনারা এরা। বলছে শিলপাটা ধার কাটার নাম শুনছেন? এইগুলা এখন আছে। এখনো আছে? মানে আপনার কাছে এখন ওই যে আহ, যারা মূর্তি তৈরি করে, শিলপাটা ধার কাটা, একসময় এই পেশেন্ট গুলো আপনারা জেনে অবাক হবেন। এই যারা শিলপাটা ধার কাটার সাথে সম্পৃক্ত, তারা কেউ 60 বছর ক্রস করেন, 50 থেকে 60, 60 বছর ক্রস করেন। কিংবা যারা এই যে স্টোন, এই যে আপনার পালিশ টালিশ করে, ঠিক আছে, গ্রিন্ডিং এর কাজগুলা করে, এদের এই জিনিস হয়। পাথর ভাঙে যারা, তাদের এই জিনিস। সবচেয়ে বেশি এফেক্টেড হতে হলো আগে যে প্রফেশনের মানুষটা, সেটা হলো শিলপাটা ধার কাটা। আপনারা কখনো দেখছেন শিলপাটা ধার কাটা? অনেক ছোট থাকতে দেখছি, 2003-4-এর দিকে দেখছি। তখন ছিল। তো ওদের উপরে সার্ভে করে দেখা গেছে যে ওরা 40 বছর পরেই রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে, এবং সাধারণত 60 বছরের পরে কেউ লংজিভিটি শো করে না। সো এইটা মনে রাখবেন। এইবার আরেকটা জিনিস মনে রাখবেন, সিলিকা একটা এজেন্ট যে ম্যাক্রোফেজকে মেরে ফেলে। সিলিকা কি করে? ম্যাক্রোফেজকে মেরে ফেলে। ম্যাক্রোফেজকে যদি মেরে ফেলে, তাহলে টিবি হওয়ার সম্ভাবনা তার বেশি না কম? বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে বেড়ে যাবে, যাবে তাই না? অনেক। হ্যাঁ। সো এখানে পাশে লিখে রাখছে টিউবারকুলোসিস এর চান্স এখানে বেশি। সিলিকোসিস রেজাল্ট ফ্রম ইনহেলেশন অফ ক্রিস্টালাইন সিলিকা। যাই হোক, এখানে পেশেন্ট ড্রাই কফ নিয়ে আসবে, ব্রেথলেসনেস নিয়ে আসবে, চেস্ট রেস্ট্রিকশন নিয়ে আসবে, অর্থাৎ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ নিয়ে আসবে আজকে পেশেন্ট আপনার কাছে। স্পাইরোমেট্রিতে তাহলে কিসের ফিচার পাবেন? লাং ফাইব্রোসিসের ফিচার পাবেন। স্পাইরোমেট্রিতে কিসের ফিচার পাবেন? রেস্ট্রিকটিভ ফিচার পাবেন। বিশেষ করে আপার লোবে ফাইব্রোসিসটা বেশি দেখা যায়। সাধারণত 10 থেকে 20 বছরের একটা সিলিকা এক্সপোজারের হিস্ট্রি লাগে। রেডিওলজিক্যাল ফিচার আর সিমিলার টু দোজ অফ কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিস, যেখানে ফাইব্রোসিস পাওয়া যায়, অর্থাৎ ছোট ছোট নোডিউল, মিড এবং আপার জোনে ছোট ছোট নোডিউল পাওয়া যায়। এই ছোট 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 নোডিউল পাওয়া যায়। এটার একটা ডিফারেন্সিয়াল কি বলেন? এটার ডিফারেন্সিয়াল কি? মিলিয়ারি টিউবারকুলোসিস। ইয়েস, মিলিয়ারি টিউবারকুলোসিস, পালমোনারি ইউসিনোফিলিয়া, গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জাইটিস, সেকেন্ডারিস। পড়াশোনা করতে হবে এভাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ওয়েল সার্কামস্ক্রাইব 3 থেকে 5 সেন্টিমিটার নোডুলার অপাসিটি নিয়ে আসতে পারে মিড এবং আপার জোনে। এবং ইনলার্জমেন্ট অফ দ্য হায়ালার, এখানে এক্ষেত্রে হায়ালার গ্ল্যান্ডেরও ইনলার্জমেন্ট থাকে, এবং এখানে এক্সেল প্যাটার্ন অফ ক্যালসিফিকেশন থাকে। এক্সেল প্যাটার্ন ক্লাসিফিকেশন, এটা একটু মনে রাখবেন। কি পাওয়া যায়? এক্সেল প্যাটার্ন ক্লাসিফিকেশন। এখানে টিবির রিস্কটা বেড়ে যায়। সো এখান থেকে বেসিক্যালি যেটা মনে রাখবেন, সিলিকোসিসে আপার এবং মিড জোনে ফাইব্রোসিস থাকে, নোডিউল পাওয়া যায়, লাং ফাংশন টেস্টে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ লাং ফিচার পাওয়া যায়। তারপর সিলিকোসিস থাকার কারণে রিস্ক অফ টিবি এক্ষেত্রে ইনক্রিজড হয়। বেরিলিওসিস, বেরিলিওসিসের কথা আমি আগে বলছি যে এটা মিমিক করে কাকে? সার্কয়েডোসিসকে। সার্কয়েডোসিসকে, সো সার্কয়েডোসিস যেমন ফাইব্রোটিক ডিজিজ, এখানেও ফাইব্রোসিস হবে আপার লোবে। এটা কিভাবে কনফার্ম করি? বেরিলিয়াম লিম্ফোসাইট প্রলিফারেশন টেস্ট দিয়ে।
নামটা মনে রাখেন, জীবনে আমাদের পড়তে হয় নাই কখনো। বেরিলিয়াম লিম্ফোসাইট প্রলিফারেশন টেস্ট। কারা এটাতে এক্সপোজড হয়? যারা অ্যারোস্পেস নিয়ে কাজ করে, ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করে, তারা সাধারণত এগুলো নিয়ে মানে ঝামেলায় পড়ে। সবারই মেইন একটা ফিচার হলো ব্রেথলেসনেস, নাইট সোয়েট, আর্থ্রালজিয়া, এগুলো। সার্কয়েডোসিসের মধ্যে ফিচার পাওয়া যাবে। বলবে যে একটা পেশ ভাই আপনার ভাই আপনার ক্যামেরা ডিঅ্যাক্টিভেট করলে হয়তো বা অডিও মানে স্মুথলি আসবে, মানে অডিও মাঝে মধ্যেই কেটে কেটে যাচ্ছে একদম। আচ্ছা, আজকে কোনো মতে শেষ হোক। আচ্ছা ভাই। আচ্ছা দাঁড়ান, আমি ওকে দেখি। দেখা যাক। বেরিলিওসিস এই গ্রানুলোমাটাস লেশন আপার লোবকে অ্যাফেক্ট করে, এটা ফাইব্রোসিস করে। সার্কয়েডোসিস এর মতো ফিচার কনফার্ম কিভাবে করে? বেরিয়াল লিম্ফোসাইট পলিফারেশন টেস্ট। এগুলো আসলে আমাদের কখনো করতে হয় নাই। লাং ডিজিজ কজ বাই এক্সপোজার অফ ইন অর্গানিক ডাস্ট, তিনটা স্টার দিয়ে পড়ে ফেলবেন। যেমন কোল ডাস্ট কি কি করে? ইমফাইসেমা অর্থাৎ সিওপিডি করে, প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস করে, অর্থাৎ এরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজও করে, আবার রেস্ট্রিকটিভ লাং ডিজিজও করে। সিলিকা, যারা মাইনিং, স্টোন ড্রেসিং, মেটাল গ্রিডিং, পটারি, বয়েলিং, স্কেলিং এগুলো নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাসবাস্টোসিস, অ্যাসবেস্টোসিস কারা? যারা এই যে শিপ ব্রেকিং, ফায়ার প্রুফ ইনসুলেশন, ডিমোলিশন অফ দ্য শিপ, এগুলো নিয়ে যারা কাজ করে, তাদের অ্যাসবেস্টোসিস রিলেটেড ডিজিজ হয়। মনে রাখবেন অ্যাসবেস্টোসিস মেনলি প্লুরাকে অ্যাফেক্ট করে। পেশেন্ট এখানে বিনাইন লেশনের মধ্যে প্লুরাল প্যাক ডেভেলপ করতে পারে, আর ম্যালিগন্যান্ট লেশনের মধ্যে মেসোথেলিওমিয়া ডেভেলপ করে। বেরিলিয়াম কারা এফেক্টেড হয়? যারা এয়ারক্রাফট, অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করে। মেইনলি গ্র্যানুলোমা পাওয়া যায় সার্কয়েডোসিস এর মতো, এবং ইন্টারস্টিশাল ফাইব্রোসিস পাওয়া যায়। এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, একটা কাজ করি, এই অংশটা কালকে আমি ক্লাস নিয়ে নিব না, ছোট একটা অংশ, আধা ঘন্টার মতো, হ্যাঁ, বেশি নাই। তাই না? 10 পৃষ্ঠার মতো আছে, আর বেশি নাই। 10 পৃষ্ঠার মতো আছে, তো আমি ওইটাই চাই, চিন্তা করতেছি। হ্যাঁ, নিয়ে এই, নিতে পারেন। কারণ এখন আর না করে, যেহেতু আজকে একটু নেটও ডিস্টার্ব করতেছে, 10 পৃষ্ঠার হুম। একটাই আমি নিয়ে নিব না, সমস্যা নেই। থ্যাংক আচ্ছা ইউ। ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।